আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু দেখতে পাচ্ছেন কিনা কমেন্টসে জানিয়ে দেন। যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু কমেন্টসে জানিয়ে দেন।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন এবং অন্যদেরকে একটু মেনশন করে দেন। আর আমাকে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে অবশ্যই জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন, যার জন্য আমি আগে একবার উত্তর দিয়েছি, আবারও বলছি ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের বাংলা ব্যাকরণের একটা অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাবর বলা যায় চাকরির বাজারে বা অ্যাডমিশনের ক্ষেত্রেও এমন কোনো জায়গা নেই যেখান থেকে মোটামুটি আমরা যদি প্রশ্নগুলো অ্যানালাইজ করি তাহলে এই টপিক রিলেটেড প্রশ্ন আসে না। তো আমরা এই টপিকটা আজকে আলোচনা করবে আমাদের সম্মানিত সালমান স্যার। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তো স্যার, তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অলরেডি, সবাইকে অনেক 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 শুভকামনা। আজকের এই বিষয়ের টোটাল আলোচনাটা আপনারা একটু কে কোথা থেকে দেখছেন সবাই একটু জানিয়ে দেন। সাউন্ড নাই, আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ছিল না তখন, এই হচ্ছে বিষয়টা, যে সাউন্ডই তখন ছিল না। কালীবাড়ি থেকে রাজারবাগ আদিত্য রায় আছে আমাদের সঙ্গে। তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই বলছেন স্যার সবকিছু ক্লিয়ার। সবাইকে অনুরোধ করব, যেহেতু ফ্রি ক্লাস, বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি যুক্ত থাকবেন। এবং অনেকেই নোটিফিকেশন পান না, তার একটাই কারণ, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ নতুন পেজ। হাবিব স্যার পেজে আপনারা নিয়মিত ক্লাস পান, বাট এই পেজে হয়তো বা ক্লাস পান না, কারণ এই পেজে হয়তো আপনার ফলো দেওয়া নেই বা লাইক দেওয়া নেই আর অথবা শেয়ার দেওয়া নেই। যেহেতু নতুন পেজ, অবশ্যই অবশ্যই সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। সবাই একটু ক্লাস শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাইকে অনুরোধ করছি ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। ওকে, কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন একটু শুনতে চাই আমি। আমাদের ক্লাসটি শুরু হবে 9:05, অর্থাৎ অলরেডি সেই সময়টা হয়ে গিয়েছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন, বুঝতে পারলে ক্লিয়ার বলে জানিয়ে দিবেন, এবং অবশ্যই বুঝতে না পারলে সেটা আবার জিজ্ঞাসা করবেন। বারবার আপনাকে প্রশ্নটা যখনই করা হবে সেই প্রশ্নগুলো আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে। কেমন? তো সবাই তাহলে ক্লাসটি করতে থাকুন। আমাদের সালমান স্যার অবশ্যই অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবে। আমি স্যারকে দিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কে কোথা থেকে দেখছেন আমাদের ক্লাসটা আমাকে একটু জানান। তো আমি আজকে আলোচনা করব বাংলা গ্রামারের অন্যতম একটি টপিক, সেটা হচ্ছে সন্ধি। আহ, এটা আমরা দুষ্টামি করে বলি যে বাংলা গ্রামারের অত্যন্ত রোমান্টিক একটা টপিক, সেটা হচ্ছে সন্ধি। তো এটা নিয়ে আলোচনা করব আজকে। তো এখান থেকে ম্যাক্সিমাম জব পরীক্ষাগুলি, বিশেষ জব সব জায়গায় এখান থেকে 2-3টা করে কোয়েশ্চেন অলরেডি চলে আসে। তো যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। তো দেখেন, আমি শুরু করতেছি। দেখেন, সন্ধি, টপিকের নাম হচ্ছে কি সন্ধি। তো সন্ধি শব্দটা যদি ভাঙি তাহলে পাই এই সন্ধি। স্যার, এই সন্ধি পরে আমি কি শিখবো? সন্ধির কাজে হচ্ছে আপনাকে ভাঙতে হবে, চিনতে হবে, আর কি করা লাগবে? ভাঙ্গা লাগবে। চিনতে হবে আর হচ্ছে ভাঙতে হবে। এটাই আমরা সেই ক্লাস 5 থেকে পড়ে আসতেছি, কিন্তু তারপরে আমরা মাঝে মধ্যে কি করি যে এটা মিস্টেক করে ফেলি সন্ধিটা। তো দেখেন, এই সন্ধি শব্দটা যদি আমি ভাঙি তাহলে পাই এরকম সমযোগ ধি। সমযোগ ধি হয়ে গেছে কি সন্ধি। এইটা ভাঙালে এরকম পাই সমযোগ ধি হয়ে গেছে সন্ধি। এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। যেহেতু এটার মিনিংটা, এই সন্ধি শব্দের মিনিংটাই হচ্ছে মিলন, তাহলে এটার সংজ্ঞা যদি আমরা বলতে পারি, ডেফিনেশনটা বলতে পারি এরকম, যে পাশাপাশি দুই বর্ণের মিলনকে কি বলে? সন্ধি বলে। পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন আমি বলি এরকম, আ প্লাস আ উভয় মিলে কি হয়ে যায়? আ হয়ে যায়। যেমন আমরা
বলি বিদ্যা যোগ আলয় হয়ে গেছে কি সমান সমান হচ্ছে বিদ্যালয়। তো এইখানে দেখেন, এখানে এই যে বিদ্যার সাথে কি ছিল, আ ছিল, আর এখানেও কি প্লাস আ, উভয় মিলে কি হয়ে গেছে, এই যে এখানে সমান সমান এখানে কি হয়ে গেছে, আ হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে পাশাপাশি দুই বর্ণের মিলনকে কি বলে, সন্ধি বলে। পাশাপাশি দুই বর্ণের মিলনকে কি বলে, সন্ধি বলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সন্ধি কাকে বলে। এবার আসেন সন্ধির প্রকার ভেদ। প্রকার ভেদ, এই সন্ধি হচ্ছে তিন প্রকার। সন্ধি কয় প্রকার, তিন প্রকার। তো দেখেন এটা হচ্ছে স্বর সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো সন্ধি কয় প্রকার, সন্ধি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বর সন্ধি, এই যে স্বর সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে কি বিসর্গ সন্ধি। তো সন্ধি কয় প্রকার, সন্ধি মূলত কয় প্রকার, তিন প্রকার। দুরন্তর প্রতীক, ওয়ালাইকুম সালাম। ইসরাত ইমতিয়াজ, আপনি বলছেন যে স্যার শোনা যাচ্ছে না, কি এখন কি কথা শোনা যাচ্ছে? আপনি আমাকে বলবেন যে আসলে আপনি শুনতে পারতেছেন কিনা। হাবিব ওয়াহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। যাই হোক, তো এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু ডান লিখে বলেন যে সন্ধির প্রকারভেদ এই পর্যন্ত ক্লিয়ারলি আসলে বুঝতে পেরেছেন, মানে বুঝতে পেরেছেন কিনা। তো দেখেন আমি বলতেছিলাম সন্ধি প্রকারভেদ, সন্ধি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে কি বিসর্গ সন্ধি। এই হচ্ছে সন্ধি মূলত কয় প্রকার, সন্ধি মূলত হচ্ছে তিন প্রকার। তো এই সন্ধি অনেক রুলস আমরা পড়ে আসছি, অনেক রুলস, কিন্তু এই রুলস গুলি মনে রাখতে পারি না, তো সন্ধি বিচ্ছেদ আমরা করতে পারি না। তো আজকে আমরা কি করব, কোন রুলস একটু কম পড়াইতে চেষ্টা করব, কারণ হচ্ছে সহজে কিভাবে সন্ধিটা ভাঙানো যায়, সহজে কিভাবে সন্ধি বিচ্ছেদ করা যায়, এটাই আপনারা আজকে দেখতে পারবেন। যাই হোক, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে তিন প্রকার সন্ধি, একটা স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো আমরা আলোচনা করব হচ্ছে বিসর্গ সন্ধি নিয়ে। শুরুতে আলোচনা করব বিসর্গ সন্ধি, তারপরে আলোচনা করব ব্যঞ্জন সন্ধি, তারপরে আলোচনা করব স্বর সন্ধি। মানে একটু উল্টা আসতেছি যেন মানে সুবিধার্থে। তো দেখেন এই বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি অনেক নিয়ম, অনেক রুলস, 17-18টা রুলস আছে। তো এগুলি আমরা বলবো না, অল্প একটা কথা, 1 মিনিটের একটা কথা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো বিসর্গ সন্ধি যে কোনো আপনারা ভাঙাইতে পারবেন। তো দেখেন বিসর্গ সন্ধি, তো বিসর্গ সন্ধির একটা কথা, সেটা হচ্ছে তিন সরাও। হ্যাঁ, আমি বলি তিন সরাও। এই তিন সরাও কথাটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা বিসর্গ সন্ধি পুরাটা হচ্ছে পারবো ইনশাল্লাহ। তো দেখেন একটা গল্প বলি, গল্প বললে বুঝতে পারবেন। যে মনে করেন হচ্ছে সালমান আর হচ্ছে সুমন। এই সালমান আর সুমন দুই বন্ধু, একজনের নাম সালমান আর একজনের নাম কি সুমন। তো সালমানের রুল হচ্ছে 1 আর সুমনের রুল হচ্ছে মনে করেন 3। সালমানের রুল 1 আর সুমনের রুল কত, 3। এখন দেখেন তো সালমানের রুল যেহেতু 1, উনার ভাবসাব অনেক বেশি, মানে সালমান আর সুমন ভালো বন্ধু, মানে গুড ফ্রেন্ড।
তো হচ্ছে দেখেন সালমান আর সুমন দুইজন ভালো বন্ধু। তো দেখেন সালমানের রুল হচ্ছে 1 আর সুমনের রুল 3। এখন সালমান আর সুমন দুইজনের এমন একটা অবস্থা, তো দেখেন যে সালমান রুল 1 হওয়াতে এখন সুমনকে আগের মতো পাত্তা দেয় না, মানে ওনার ভাবসাবটা একটু বেড়ে গেছে যেহেতু রুল 1। তো এখন সুমন মনে মনে চিন্তা করতেছে যে বন্ধু তোমার রুল 1, আমার রুল হচ্ছে 3। তো ও হচ্ছে পড়াশোনা করে 1 হয়ে গেছে আর ওর রুল হচ্ছে 3 হয়ে গেছে। এখন সুমন মনে মনে চিন্তা করতেছে যে বন্ধু আমারও দুইটা হাত, আমারও একটা মাথা, তো তোমার রুল 1 হয়ে গেছে, এই জন্য তুমি আমাকে এখন আর পাত্তা দাও না। তো দাঁড়াও, সামনে এক্সাম আসুক, আমিও কি রুল 1 হওয়া লাগবেই। তো এই জন্য সুমন কি করলো, দুমায় পড়াশোনা শুরু করলো। তো একটা পর্যায়ে কি হইলো, সুমনের রুল কত হয়ে গেল, 1 হয়ে গেল, আর এই সালমানের রুল কত হয়ে গেল, 3 হয়ে গেল। এখন তো সালমানের প্যারা বেড়ে গেছে, বাসায় সবাই কি করে ওকে বকাঝকা করে যে হচ্ছে তোর রুল কিভাবে 3 হইলো আর সুমনের রুল কিভাবে 1 হইলো। মানে আগের মতো আর সালমান হচ্ছে আগের মতো সে কি প্রায়োরিটি পায় না। তো এই জন্য সালমান কি করলো, তো এই জন্য হচ্ছে দেখেন সুমনের রুল 3 হয়ে 1 হয়ে গেছে, সালমান রুল 3 হয়ে গেছে। এখন সালমান শুধু বলে 3 সরাও 3 সরাও 3 সরাও 3 সরাও, মানে কি রুল 3 সরাইতে হবে, আমার রুল আবার 1 হইতে হবে। কারণ কি সুমনের রুল যেহেতু 3 থেকে 1 হয়ে গেছে, আগের মতো সালমান কি ক্লাসে সম্মানও পায় না, এই জন্য সে খালি বলে 3 সরাও 3 সরাও, ঘুমাইতে গেলে 3 সরাও, খাইতে গেলে 3 সরাও, মানে 3 সরাইতেই হবে। এই 3 সরাও কথাটা যদি মনে থাকে তাহলে কি হবে, বিসর্গ সন্ধি আমাদের শেষ। 3 সরাও মানে কি, এই দেখেন 3টা স, তালব্য মধ্যস্ব আর দন্তস্ব, বয়শূন্য র, আর এটা হচ্ছে ও। এই ও মানে হচ্ছে ওকার। এই 5টি বর্ণ দেখেন 3টা স, কয়টা স, 3টা স, 3 স রাও। একটু সুন্দর করে যদি আমি লিখি তো এখানে দেখেন 3 সরাও মানে 3 দিলাম, তালব্য, তারপর হচ্ছে মধ্যস্ব, তারপর হচ্ছে দন্তস্ব, 3 স, বয়শূন্য রেখা রা উ রাও, 3 সরাও মানে রুল আবার 1 হওয়া লাগবে। এই কথাটাই জাস্ট মনে রাখবেন, 3 সরাও। 3 সরাও বলতে বোঝায় 3টা স, তালব্য, মধ্যস্ব, দন্তস্ব, 3টা স আর বয়শূন্য আর ও, এই 5টি বর্ণ। কয়টি বর্ণ, 5টি বর্ণ। 5টি বর্ণ কি কি আবার সুন্দর করে লিখে দেই, তালব্য, মধ্যস্ব, দন্তস্ব, বয়শূন্য আর এটা হচ্ছে ও। এই 5টি বর্ণ, এই কয়টা বর্ণ, 5টি বর্ণ। এই 5টি বর্ণ কোন শব্দের মাঝে থাকলে তাহলে চোখটা বন্ধ করে বলে ফেলবেন এটা কি সন্ধি, বিসর্গ সন্ধি। কি সন্ধি, বিসর্গ সন্ধি। তো দেখেন যদি আমি বলি এরকম যে নমস্কার, তো এই 5টি বর্ণ কোন শব্দের মাঝে থাকলে সেটা কি বলছিলাম, বিসর্গ সন্ধি। এখন কি করব, এই 5টি বর্ণ সরায় দিব, তার মানে তুলে দিব। এই 5টি বর্ণ কি করব, তুলে দিব। তার জায়গায় আমি কি বসাবো, বিসর্গ বসাবো। কি বসাবো, এরকম বিসর্গ বসাবো। এই 5টি বর্ণের কোন একটি বর্ণ যদি কোন শব্দের মাঝে যুক্ত হয়ে থাকে, কেমনে থাকে, যুক্ত হয়ে। তো দেখেন নমস্কার, নমস্কার এই বর্ণের, এই 5টি বর্ণে একটা বর্ণ কোথায় চলে আসে, এই যে দন্তস্ব কয়ের সাথে যুক্ত হয়ে আছে, এই দন্তস্বটা আমরা কি করব, তুলে দিব। তার জায়গায় এটা যে উঠায় দিব, তার জায়গায় আমরা কি বসাবো, বিসর্গ বসাবো। তাহলে আমরা বাংলায় নম, দন্তস্ব উঠে যাবে, তার জায়গায় কি বসবে, বিসর্গ বসবে। নম বিসর্গ যোগ কার, হয়ে গেছে কি নমস্কার। তার মানে আমাদের কথা হচ্ছে এই 5টি বর্ণ কোন শব্দের মাঝে থাকলেই সেটা কি সন্ধি, বিসর্গ সন্ধি। এই 5টি বর্ণের বর্ণগুলো কি করব, তুলে দিব। যে কোনো একটা থাকলে এটা তুলে দিব, তার জায়গায় কি বসাবো, বিসর্গ বসাবো। কি বসাবো, বিসর্গ বসাবো। তাহলে কি হয়ে যাবে, বিসর্গ সন্ধি শেষ।
আর চেনার উপায় বললাম, এই পাঁচটি বর্ণ কোন শব্দের মাঝে যদি যুক্ত হয়ে থাকে তাহলে মনে করবেন এটা কোন সন্ধি, বিসর্গ সন্ধি। আর ভাঙবো কিভাবে, মানে এই পাঁচটি বর্ণের যেটা থাকবে এটা আমরা তুলে দিব, তার জায়গায় কি বসাবো, বিসর্গ বসাবো। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এটা ভাঙ্গান। যদি বলি এরকম পরিষ্কার, আচ্ছা দেখেন তো একটা দেই, এটা ভাঙ্গান। একটাও যদি বলি এরকম নিশ্চয়, নিশ্চয়, তাহলে এটা ভাঙ্গান। তো ভাঙ্গা কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন, ভাঙ্গায় আমাকে দেখান। আর যদি ভাঙতে পারেন তাহলে আমাকে ডান লিখেন। তো দেখেন এখানে মাঝখানে কি আছে, যেহেতু তালবস্য যুক্ত হয়ে আছে তালবস্য তুলে দিব, তাহলে ভাঙালে কি হবে, নি বিসর্গ যোগ চয় হয়ে গেছে কি নিশ্চয়। তো আপনি এরকম এটা ভাঙাইতে পারি তিরস্কার, এটা ভাঙালে কি হবে, তলস্কার তীর, তীর এই দন্তস্ব উঠে যাবে, তার জায়গায় কি বসবে, বিসর্গ বসবে, তীর বিসর্গ যোগ কার হয়ে গেছে কি তিরস্কার। যদি এরকম বলি নমস্কার তাহলে কি হবে, নম বিসর্গ যোগ কার হয়ে গেছে কি নমস্কার। যদি বলি আবিষ্কার, আবিষ্কার, যদি বলি আবিষ্কার তাহলে কি হবে, আবি বিসর্গ যোগ কার হয়ে গেছে কি আবিষ্কার। যাই হোক, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নবনীতা দাস আপনার একটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আবিষ্কার, আবি বিসর্গ যোগকার আবিষ্কার। আর যারা এখনো হচ্ছে ভাঙ্গাইতে পারছেন না তারা হচ্ছে আমাকে ভাঙ্গে হচ্ছে ডান লিখেন, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন সহজেই। তো এরকম করে আমি আরো কিছু শব্দ অর্থ দিব, ওয়ার্ড দিব যেটা ভাঙ্গাইতে হবে। তো ভাঙ্গান হচ্ছে এরকম, এটা ভাঙ্গান তাহলে চতুষ্কোণ, এটা ভাঙ্গান যে চতুষ্কোণ। আরে তাহলে এটা ভাঙ্গান নির্জন, নির্জন, এটা ভাঙ্গান নির্জন।
এটা বাংলা নির্জন, নির্জন। তো দেখেন এরকম যদি নির্জন, রেপ, তো দেখেন বৈষণ্যর আরেকটা রূপ হচ্ছে কি রেপ রফলা। এটাকে যদি ভাঙায় তাহলে কি পাই? নি বিসর্গ যোগ জন, হয়ে গেছে কি নির্জন। যদি বলি এরকম অন্তর্গত, এটা বাঙালি কি হবে? এটা বাঙালি এরকম পাই যে অন্ত বিসর্গ যোগ গত, হয়ে গেছে কি অন্তর্গত। যদি বলি এরকম তাহলে এইটা ভাঙান। দুর্লভ, এটা ভাঙান দুর্লভ। সাইমারা আপনি হ্যাঁ হয়েছে আপনার, কিন্তু নি বিসর্গ যোগ আপনি এখানে একটু প্লাস চিহ্নটা দিয়ে দিয়েন তাহলে হয়ে যাবে। প্লাস চিহ্নটা দিয়ে দিয়েন যে নি বিসর্গ যোগ জন, এটা মিস্টেক করেছেন আর কি। তো আলহামদুলিল্লাহ সুমাইয়া আক্তার হ্যাঁ অন্তর্গত, ঠিক আছে অন্তর্গত। তো আশা করি দুর্লোক না, এটা লোভ, আমি ব দিয়েছি ব। আচ্ছা আবার লিখি দুর্লভ। তাহলে আপনার এটা ভাঙ্গান, এটা ভাঙ্গান হচ্ছে আশীর্বাদ, এটা ভাঙ্গান আশীর্বাদ। এটা কিন্তু তালবর্ষ দিয়েছি আশীর্বাদ, এটা ভাঙ্গায় পাঁচটা দিই, পাঁচটা ভাঙ্গায় দেখান। আশীর্বাদ, তারপর হচ্ছে নিষ্ঠুর, তারপরে বাঙ্গান হচ্ছে দুষ্কর, তারপরে হচ্ছে বাঙ্গান হচ্ছে প্রাদুর্ভাব। পুনর্বার, এই পাঁচটা ভাঙান। পাঁচটা একসাথে দেন, পাঁচটা একসাথে দেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই বুঝতে পারছেন। আশীর্বাদ, নিষ্ঠুর, দুস্তর, প্রাদুর্ভাব, আর এটা হচ্ছে পুনর্বার। এমডি সেলিম আলহামদুলিল্লাহ আপনারটা হয়েছে। আশীর্বাদ, আশী বিসর্গ যোগ বাদ। স্বর্ণা আপনারটা হচ্ছে আশীর্বাদ, নিষ্ঠুর, দুষ্কর, প্রাদুর্ভাব,
পুনর্বার। যাক আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো হয়েছে, মানে সবটাই পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। নিষ্ঠুর, দুষ্কর, প্রাদুর্ভাব, পুনর্বার, তারপর হচ্ছে লাবণী আক্তার, তারপর হচ্ছে দেবাশিস দাস দেব্বু, আপনি হচ্ছে লিখেছেন প্রাদুর্ভাব, পুনর্বার। হ্যাঁ, আতিয়া আনিশা, হ্যাঁ আপনারটাও হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, এটাই ভালো লাগছে যে আসলে দেখেন রুলস ছাড়া, কোনো নিয়ম ছাড়া রুলস, মানে রুলস গুলো আমাদের মনে থাকে না। শুধুমাত্র একটা কথা জাস্ট মনে রাখবেন, সেই কথাটা হচ্ছে 3 সরাও, মানে কি 5টি বর্ণ, তালবস্য, মধ্যস, দন্তস, বৈষণ্যর ও, এই 5টি বর্ণ কোন শব্দের মাঝে থাকলেই চোখটা বন্ধ করে বলে ফেলবেন এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর ভাঙবো কিভাবে? ওই 5টি বর্ণ কি করব, তুলে দিব, তার জায়গায় কি বসাবো, শুধুমাত্র বিসর্গটা বসায় দিব, তাহলেই পারবেন। তাহলে এইটা ভাঙান, যেহেতু এগুলি সবই পারবেন, তবে এটা ভাঙান যে নিরাকার, নিরাকার এটা ভাঙান। তারপরে পুনরপি, পুনরপি এটা ভাঙান। আর আরেকটা ভাঙান হচ্ছে এরকম, তারপর হচ্ছে দুর্লভ, তারপরে ভাঙান হচ্ছে মনোযোগ, তারপরে হচ্ছে মনোহর, এটা এই 5টা ভাঙান। তো এটা একটু বলে দেই, মনোযোগ, দেখেন মনোযোগ, এখানে মাঝখানে কি আছে, ও আছে, মাঝখানে কি আছে, ও, ও মাঝখানে ও আছে, তো ওটা কি হবে? তা আমি বলছিলাম 5টি বর্ণ, 5টি বর্ণের মধ্যে ও, ও মানে এই যে ওকার, এটাও যদি কোনো শব্দের মাঝে থাকে এটা তুলে দিব, তার জায়গায় বিসর্গ বসাবো, তাহলে মনোযোগ। তো প্রথম ও কোনটা? এখানে স্যার 2টাই ও আছে, নয়ের সাথে ও আছে, আবার জয়ের সাথে ও আছে। তো আমরা প্রথম যে ওটা, এটা খালি তুলে দিব, তো এখানে বসাবো এরকম মন বিসর্গ যোগ যোগ, হয়ে গেছে কি মনোযোগ বা মনোহর। এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, মন বিসর্গ যোগ হর, হয়ে গেছে কি মনোহর। তাহলে এখানে আরেকটা বেশি বাংলা, তাহলে এটা বাংলান আপনারা তপোবন, লবণী আক্তার আপনি বলছেন যে স্যার 80 এখানে রস্বীকার হবে না দীর্ঘিকার হবে? এটা দীর্ঘিকার হবে, দীর্ঘিকার এরকম করে দীর্ঘিকার দিয়ে দিবেন। 80 বিসর্গ যোগ বাদ, এটা হচ্ছে আশীর্বাদ। তবে এখানে রস্বীকার লিখলেও কোনো অসুবিধা নাই, রস্বীকার লিখলেও হচ্ছে আপনাকে কাটবে না, কারণ হচ্ছে বাংলা ব্যাকরণে রস্যি বা দীর্ঘি যাই থাকুক উভয় মিলে কি হয়ে যায়, রস্যি হয়ে যায়, উভয় মিলে কি হয়ে যায়, রশ্মি হয়ে যায়, দীর্ঘি না রশ্মি। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আসলে সিনিয়া জান্নাত মাত্র জয়েন করলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। তারপরে হচ্ছে আসেন হচ্ছে আরো কিছু ভাঙ্গাই, তো এটা হচ্ছে তাহলে বুঝতে পারবেন। এটা ভাঙ্গান, সেটা হচ্ছে অন্তর্গত, অন্তর্গত। তারপরে ভাঙ্গান হচ্ছে অহরহ, অহরহ। আরেকটা ভাঙ্গান হচ্ছে পুনর্বার,
পুনর্বার, তারপরে ভাঙ্গান হচ্ছে তিরোধান, তিরোধান। আরেকটা হচ্ছে ভাঙ্গান হচ্ছে অন্তর্ভুক্ত। এই 5টা ভাঙান। শারমিন কানাম, মাত্র যুক্ত হলাম স্যার, ধন্যবাদ আপনাকে অনেক যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। তারপর হচ্ছে ইসরাত ইমতিয়াজ, আপনি হচ্ছে নিরাকার, নি বিসর্গযোগ আকার, পুনরপি, পুন বিসর্গযোগ রপি, এটা হয়নি। পুন বিসর্গযোগ রপি না, দুর্লভ, দু বিসর্গযোগ লব, মন বিসর্গযোগ রোগ, মনোযোগ হয়েছে, কিন্তু দেখেন পুনরপি না। ইসরাত ইমতিয়াজ, আপনি দেখেন এখানে লিখছেন পুনরপি, কোথায়? এই যে লিখছিলেন পুনরপি, কিন্তু এটা পুনরপি হবে না, দেখেন পুনরপি এটা ছিল মূলত। এখন আমি বলছি যে মাঝখানে কি 5টি বর্ণ, খেয়াল করেন 5টি বর্ণ কি কি? তালবাস্য, মধ্যস্ব, দন্তস্ব, বয়শূন্য র আর ও। এখন মাঝখানে কি আছে? বয়শূন্য র আছে। এখন বয়শূন্য রটা আপনি তুলে দিবেন, তো তুলে দিলে কি হয়? পুন বিষয়, বয়শূন্যরা তুলে দিচ্ছেন, তুলে দিয়ে তার জায়গায় কি বসাবো? বিসর্গ বসাবো। এখন দেখেন বয়শূন্য তো উঠেই গেছে, কিছু নাই মানে মনে মনে কি আছে? একটা অ আছে, তাহলে কি হবে? ওপি, পুন বিসর্গ যোগ ওপি, রপি হবে না, র তো এখানে আছেই, উঠে গেছে, তাহলে আর কি থাকে? কিছু নাই মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে মনে মনে কি থাকে? একটা অ থাকে, অ। বুঝতে পেরেছেন অবশ্যই। এবার বুঝতে পেরেছেন পুনরূপীটা? মহসিনা আক্তার আভা, আপনি বুঝতে পেরেছেন যে পুনরূপী কেমনে হইল? পুনরূপী অহরহ, এটাও সেম স্যার, অহরহ। এমডি সেলিম, অহরহ এটা বলছেন যে অহরহ স্যার ভেঙে দেখেন, এটাও সেম, যে দেখেন অহ, এখানে বয়শূন্য র আছে, এই বয়শূন্য রটা উঠে যাবে, তার জায়গায় কি বসাবে? বিসর্গ বসাবে, বিসর্গ বসাইলাম, যোগ, আর কিছু নাই মানে কি আছে? একটা অ আছে, তাহলে অহ বিসর্গ যোগ অহ হয়ে যাবে কি? অহরহ, অহ বিসর্গ যোগ। এই তো সাইদ, শেখ সাইদ আপনার একটা হয়েছে অহ বিসর্গ যোগ অহ, মানে অহ রহ। আশা করি বুঝতে পেরেছেন সবাই, এই তো। তো দেখেন আবার বলতেছি, মানে বিসর্গ সন্ধি আমরা টেকনিক্যালি একটা পড়লাম, আমরা এত রুলস পড়ার কোনো দরকার নাই। আমরা 17-18টা রুলস থাকে, এটা পড়ার দরকার নেই, শুধুমাত্র একটা 1 সেকেন্ডের একটা কথা মনে রাখবেন। কথাটা কি? 3 সরাও, 3 সরাও, 3 সরাও মানে কি? 5টি বর্ণ। কয়টা বর্ণ? 5টি বর্ণ। তালবাস্য, মধ্যস্ব, দন্তস্ব, বয়শূন্য র, ও। এই 5টি বর্ণ কোন শব্দের মাঝে, দেখেন মাঝে 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 যুক্ত হয়ে থাকে, তাহলে মনে করবেন এটা কি সন্ধি? বিসর্গ সন্ধি। আর আমরা কি করব? এই 5টি বর্ণ আমরা তুলে দিব, তার জায়গায় বিসর্গ বসাবো। এই কথাটা জাস্ট মনে রাখবেন যে 3 সরাও, 3 সরাও। তিরোধান,
তিরোধান তো সহজ, তো ওই যে বৈষণ্যটা তুলে দেন, বৈষণ্য তুলে দেন, তাহলে কি হবে? তি বিসর্গ যোগ ধান হয়ে গেছে কি তিরোধান। বিসর্গ দেওয়া লাগবে সাইমারা, আপনার ওইখানে বিসর্গ দেওয়া লাগবে, অন্ত বিসর্গ যোগ গত, হ্যাঁ বিসর্গ যোগ যোগ মানে প্লাস চিহ্নটা দিয়ে দিবেন মাঝখানে, তাহলে হয়ে যাবে। পুনর্বার পুন বিসর্গ যোগ বার মানে যোগটা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ফাতেমা আলম স্যার, আশীর্বাদটা একটু ভেঙে দেখান। আশীর্বাদটা ভেঙে স্যার যা আছে তাই লিখবেন এখানে। তাহলে আশি আশি, আর এই যে উপরে রেপটা আছে না, রেপটা মানে তো বৈষণ্য র, আর আমি বলছি বৈষণ্য র, এই যে এখানে 5টি বর্ণের একটা আছে বৈষণ্য র, এটা খালি তুলে দিবেন, তার জায়গায় কি বসাবেন? তার জায়গায় বিসর্গ বসাবেন, প্লাস বাকি যা আছে তা দিয়ে দিবেন বাদ, আশি বিসর্গ যোগ বাদ। বুঝতে পেরেছেন তাই না? আর একটু বাংলার পরে আমি আবার ব্যঞ্জন সন্ধিতে চলে যাব, এইটাই লাস্ট। তো দেখেন বহিষ্কৃত, এটা দেখেন বহিষ্কৃত, এটা বাঙ্গান বা এটা বাঙ্গান হচ্ছে মনস মনস কামনা, মনস্কামনা। তারপরে বাঙ্গান হচ্ছে চতুষ্পদ, এটা বাঙ্গান হচ্ছে নিষ্পাপ, এটা বাঙ্গান বা হচ্ছে বাঙ্গান হচ্ছে দুর্যোগ, দুর্যোগ। এই 5টা বাঙ্গান, এটা লাস্ট। জান্নাতুল দিঘি আপনি করেছেন তিরোধান, তীর বিসর্গ যোগদান, আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু আপনি এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিন কষ্ট করে, তির বিসর্গ যোগ ধান হবে, তাহলে এটা পারবেন ইনশাআল্লাহ। বহিষ্কৃত, তারপর হচ্ছে নিষ্পাপ, তারপর হচ্ছে কি চতুষ্পদ, আলহামদুলিল্লাহ আপনারটা হয়েছে জান্নাতুল দিঘি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে ফাতেমা আলম বহিষ্কৃত, হ্যাঁ মনস্কামনা, তারপরে শেখ সাইদ বহিষ্কৃত মনস্কামনা, চতুষ্পদ নিষ্পাপ দুর্যোগ, গুড, অনেক অনেক ধন্যবাদ শেখ সাইদ আপনাকে। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান, এই ক্লাসটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম, সেটা কি বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি আমাদের পড়া শেষ, আর রুলস পড়বো না আজকে থেকে, এটাই মনে রাখবো। বিসর্গ সন্ধি মানে 3 সরাও, 3 সরাও মানে কি স্যার আবার বলে দেই, 3টা স, তালব্য মধ্য স, দন্ত স, বৈষণ্য র, ও,
এই 5টি বর্ণ, কয়টি বর্ণ? 5টি বর্ণ। এই 5টি বর্ণ কোনো শব্দের মাঝে থাকলে, এই 5টি বর্ণের যে কোনো একটা কোনো শব্দের মাঝে থাকলে এটা কি করব? সরায় দেব। তার জায়গায় কি বসাবো? বিসর্গ বসাবো। আর বিসর্গটা প্লাস চিহ্নের আগে বসাবো। তো আলহামদুলিল্লাহ এতটুকু মনে রাখলে আমরা বিসর্গ সন্ধি পারবো। এখন শুধু কি করব? বিভিন্ন কোশ্চেন গুলো সলভ করবো, তাহলে মানে এখানে পারা যাবে ইনশাল্লাহ। আতিয়া আনিশা জামালপুর থেকে, তারপরে যে ফাতেমা আলম কক্সবাজার থেকে, সঞ্জয় গোপালগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে শেখ সাইদ গাইবান্ধা থেকে অনেক ধন্যবাদ। অচিন পাখি পাবনা থেকে, আসলে পাবনা আমার খুবই পরিচিত, যাই হোক পাবনা থেকে। জান্নাতুল দিঘি আপনার বাসা থেকে ভাইয়া, যাই হোক আমার বাসা থেকে ধন্যবাদ। তারপরে হচ্ছে এমডি সেলিম বগুড়া থেকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আসলে এই বিসর্গ সন্ধি এতক্ষণ যা বললাম, বিসর্গ সন্ধি আশা করি সবাই এটা পারতেছেন। তো অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব 2 নাম্বারটা। ইসরাত ইমতিয়াজ ঢাকা থেকে, স্বর্ণা খাতুন খুলনা থেকে, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। আর আশা করি সবাই এখানে আমার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুবই সহজ টপিক আসলে, মানে এই টেকনিক্যালি পড়াটা পড়লে আসলে মানে অনেক সহজেই মানে এক্সামে হচ্ছে অ্যান্সার করা যায়। তো যাই হোক এই কথাটা মনে রাখবেন। তো এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। বলছিলাম সন্ধি 3 প্রকার। সন্ধি কয় প্রকার? 3 প্রকার। স্বর সন্ধি, বিসর্গ সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। তো ব্যঞ্জন সন্ধির 7টা নিয়ম বলবো। কয়টা নিয়ম? 7টি নিয়ম। এই 7টি নিয়ম যে পারবে, একদম বাংলা গ্রামারে ব্যঞ্জন সন্ধি দিয়ে যত কোশ্চেন আসবে সবাই আমরা পারবো ইনশাল্লাহ। ব্যঞ্জন সন্ধির 7টা নিয়ম কেউ যদি পারি। শেখ আকাশ সর্দার ভাইয়া বগুড়া আদম দিঘি থেকে, অনেক অনেক ধন্যবাদ সর্দারকে বগুড়া থেকে জয়েন করার জন্য। তো দেখেন ব্যঞ্জন সন্ধির 7টা নিয়ম আমরা পড়বো। তো নিয়ম 1। তো নিয়ম 1 দেখেন, কোন শব্দের মধ্যে চ ছ থাকলে, দেখেন এই যে চয় ছ, এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই চ প্লাস ছ। চ প্লাস ছ। দেখেন কোন শব্দের মধ্যে যদি চয় ছ থাকে প্রথম চ উঠে যাবে। এই 2টা চ আছে, চ প্লাস ছ। এটা দেখেন ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাই, এটা ছোট ভাই এটা বড় ভাই, মারপিট করলে কে জিতবে? বড় ভাই জিতবে, আর ছোট ভাই কি করবে? মরে যাবে। তার মানে কি দেখেন চ ছ থাকলে এই প্রথম চটা উঠে যাবে, এই প্রথম চটা কি করবে? উঠে যাবে। আর এটা হচ্ছে কি থাকবে। তার রুলস নিয়মটা হচ্ছে কি চয় ছ থাকলে প্রথম চ উঠে যাবে। তাহলে আমরা ভাঙ্গাই, তাহলে দেখেন পরিচ্ছেদ। তাহলে এটা ভাঙালে কি পাবো? পরিযোগচ্ছেদ। আমরা ছোট ভাইকে তুলে দিছি, মানে কি চটাকে তুলে দিছি। তাহলে পরিচ্ছেদ কি পাইলাম? পরিযোগচ্ছেদ হয়ে গেছে কি পরিচ্ছেদ। তো এরকম করে আমাকে ভাঙ্গাও হচ্ছে, ভাঙ্গান আপনারা ভাঙ্গান যে আবিচ্ছেদ, এটা একটু ভাঙ্গান, ভাঙ্গায় দেখান আমাকে আবিচ্ছেদ। মোহসিনা আক্তার আবা বরিশাল থেকে, অনেক অনেক ধন্যবাদ। একটু দ্রুত করেন যে আবিচ্ছেদ, এটা একটু ভাঙায় দেখেন আমাকে যে আবিচ্ছেদ, এটা ভাঙান আবিচ্ছেদ। ধন্যবাদ শেখ সাইদ সবার আগে ভাঙানোর জন্য। এটা হচ্ছে আবিচ্ছেদ, এটা ভাঙালে কি পাবো? আবিযোগচ্ছেদ।
তাহলে আরেকটা ভাঙ্গান হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদ এটা ভাঙ্গান, বিচ্ছেদ। আনিশা, হ্যাঁ আবিযোগ ছেদ, গুড। তারপর হচ্ছে নবীন রয়, মিনাল সে লিখছে মিনাল হচ্ছে আবিযোগ ছেদ, আবিচ্ছেদ, হ্যাঁ ধন্যবাদ। তারপর হচ্ছে শারমিন খানম। তাহলে আমরা কি পাইলাম যে 1 নম্বর রুলসটাই হচ্ছে চ ছ থাকলে প্রথম চ উঠে যাবে, চ ছ থাকলে প্রথম ছ উঠে যাবে। সাবরিনা আক্তার আবিচ্ছেদ, শেখ সাইদ বিচ্ছেদ, আতিয়া আনিশা বিচ্ছেদ, সিনথিয়া জান্নাত বিচ্ছেদ, আবিযোগ ছেদ, হ্যাঁ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শারমিন খানম বিযোগ ছেদ, বিচ্ছেদ, হ্যাঁ বিচ্ছেদ বিযোগ ছেদ, অভিযোগ ছেদ না আবিচ্ছেদ, হ্যাঁ। সাইমা আরা বিযোগ ছেদ, বিচ্ছেদ, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। তো আমরা রুলসটা অলরেডি বুঝে গেছি যে চ ছ থাকলে প্রথম চ উঠে যাবে, চ ছ থাকলে প্রথম ছটা কি করবে উঠে যাবে। তাহলে এটা যদি ভাঙ্গায় হচ্ছে তরু ছায়া, এটা ভাঙ্গান একটু কষ্ট করে, তরু ছায়া। জান্নাতুল আলম জুই লিখেছেন বিচ্ছেদ, হ্যাঁ ধন্যবাদ, বিচ্ছেদ। তো এটা ভাঙ্গান তরু ছায়া, এটা কিন্তু ত, হ্যাঁ তরু ছায়া, এটা ভাঙ্গান একটু দ্রুত ভাঙ্গান। তরু যোগ ছায়া, হ্যাঁ। জান্নাতুল দিঘি বিচ্ছেদ, হ্যাঁ বিযোগ ছেদ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে শারমিন খানম, আপনাকে ধন্যবাদ। তরু যোগ ছায়া, তরু ছায়া। শেখ সাইদ তরু ছায়া, হ্যাঁ তরু যোগ ছায়া, তরু যোগ ছায়া, গুড। বুঝতে পেরেছি যে তাহলে আমরা 1 নম্বর রুলস বুঝতে পারলাম যে চ ছ থাকলে প্রথম চ উঠে যাবে, চ ছ থাকলে প্রথম চ উঠে যাবে। যাই হোক, এবার আমরা 2 নম্বর রুলসে চলে যাই। রুলস নাম্বার 2, নিয়ম 2, সেটা হচ্ছে ডাবল ব্যঞ্জন থাকলে, ডাবল ব্যঞ্জন থাকলে যেমন দেখেন জয় জ, ডাবল ব্যঞ্জন জ জ, দয় দয়, বা যদি বলি নয় নয়, এটা কি ব্যঞ্জন? ডাবল ব্যঞ্জন। এটাকে ভাঙাইলে পাই এরকম জ প্লাস জ। তো দেখেন এটাকে ভাঙালে এমন পাই জ প্লাস জ। ডাবল ব্যঞ্জন থাকলে প্রথমটা উঠে যাবে, তাহলে এইটা থাকবে আর এটা কি করবে? উঠে যাবে। তার জায়গা কি বসবে? খণ্ডত্ব বসবে। তাহলে ডাবল ব্যঞ্জন থাকলে, ডাবল ব্যঞ্জন থাকলে প্রথমটা উঠে যাবে, তার জায়গায় কি বসবে? খণ্ডত্ব বসবে। তাহলে আমরা এটা ভাঙাইতে পারি উজ্জ্বল, উজ্জ্বল। এটা ভাঙালে কি পাই? উ খণ্ডত্ব, উত যোগ জল হয়ে গেছে কি? উজ্জ্বল। তাহলে উত যোগ জল হয়ে গেছে কি? উজ্জ্বল। তাহলে এটা ভাঙান আপনারা। উড্ডিন, এটা কিন্তু ডয় ডয়, হ্যাঁ ডয় ডয়, এটা ভাঙান উড্ডিন। বা কতগুলো দেই, এটা ভাঙান হচ্ছে উল্লেখ, বা হচ্ছে ভাঙান হচ্ছে
সজ্জন, বাঙ্গান হচ্ছে তজ্জন্য, উল্লাস, এটা ল কিন্তু, হ্যাঁ, উল্লাস। উল্লেখ্য, উদ্যোগ দিন, হ্যাঁ। শেখ সাইদ, সৎযুগ জন, তৎযুগ জন্য, অনেক অনেক ধন্যবাদ। এমডি হাসান আলী, উদ্যোগ উল্লেখ, হ্যাঁ উল্লেখ। তাহলে আমরা রুলসটা বুঝে গেছি যে ডাবল ব্যঞ্জন থাকলে কি থাকলে, ডাবল ব্যঞ্জন থাকলে প্রথমটা কি করব, তুলে দিব, তার জায়গায় কি বসাবো, বিসর্গ বসাবো। সবাই একটু দ্রুত দ্রুত লিখেন, সবাই একটু দ্রুত লিখেন, অ্যান্সার করেন, তাহলে আমার জন্য সুবিধা। সুমাইয়া আক্তার উদ্দিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইসরাত ইমতিয়াজ, উল্লেখ। তো সবগুলি বাঙ্গান, উদ্দিন, উল্লেখ, সজ্জন, সবগুলি একসাথে করেন। শারমিন খানম, সজ্জন, তৎযুগ জন্য, উদ্যোগ লাশ, উদ্যোগ লেখ, ধন্যবাদ। তারপর হচ্ছে ফাতেমা আলম, উদ্যোগ দিন, একসাথে করেন। আতিয়া আনিশা, উদ্দিন, উল্লেখ, সজ্জন, তজ্জন্য, উল্লেখ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে শিরিন আক্তার, সজ্জন, তজ্জন্য, উল্লাস, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে আভা, উদ্দিন, উজ্জ্বল, হ্যাঁ ধন্যবাদ। নবীনতা দাস, উল্লাস, হ্যাঁ একসাথে করেন, একসাথে করেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। যাই হোক, তা আমরা এই রুলসটা বুঝতে পেরেছি যে ডাবল ব্যঞ্জন থাকলে কি থাকলে, ডাবল ব্যঞ্জন থাকলে প্রথমটা কি করবে, উঠে যাবে, তার জায়গায় কি বসবে, খণ্ডত্ব বসবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এবার আসেন 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসে দেখেন, যদি কোনো শব্দের মধ্যে কোনো শব্দের মধ্যে যদি এরকম থাকে গ, জ, র, দ, ব, কোন শব্দের মধ্যে যদি এরকম থাকে গজর দপ, এই 5টি বর্ণ থাকে গজর দপ, তাহলে এটা কি হয়ে যাবে, ক, এটা কি হয়ে যাবে, চ, এটা কি হয়ে যাবে, ট, এটা তো ক, চ, ট, ত, এটা কি হয়ে যাবে, প হয়ে যাবে। এটা গ থাকলে ক হয়ে যাবে, জ থাকলে চ হয়ে যাবে, র থাকলে ট হয়ে যাবে, দ থাকলে ত হয়ে যাবে, ব থাকলে প হয়ে যাবে। কোন শব্দের মধ্যে যদি গজর দপ থাকে, গ, জ, র, দ, ব থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, কচ্চট প। যাই হোক, আমি মজা করে বললাম যে ক, চ এগুলি মনে রাখবেন, বর্গীয় প্রথম ধ্বনি, এগুলি হচ্ছে বর্গীয় প্রথম ধ্বনি, আর বর্গীয় প্রথম ধ্বনি হচ্ছে এই 5টা, সেগুলি কি কচ্চট প, কচ্চট প। মানে কি, গ থাকলে ক হয়ে যাবে, জ থাকলে চ হয়ে যাবে, র থাকলে ট হয়ে যাবে, দ থাকলে ত হয়ে যাবে, ব থাকলে কি হয়ে যাবে, প হয়ে যাবে। তাহলে মূল কথা হচ্ছে উপরের এই 5টি বর্ণ থাকলে চেঞ্জ হয়ে নিচে গুলি হয়ে যাবে। একসাথে মনে রাখবেন কিভাবে, যে গজর দপ, গ, জ, র, গ, জ, র, দ, ব, মানে কি গজর দপ থাকলে কি হয়ে যাবে, কচ্চট প হয়ে যাবে, কচ্চট প। গজর দপ, গ, জ, র, গ, জ, র, দ, ব, মানে কি গজর। তো ভাঙাই দেখেন, এটা হচ্ছে এরকম, যদি বলি এরকম হচ্ছে দেখেন দিগন্ত, তো দেখেন দিগন্ত, এটাকে ভাঙালে কি পাবো, ভাঙালে পাই হচ্ছে দিক, দিক যোগ অন্ত, হয়ে গেছে কি দিগন্ত, গ ছিল কি হয়ে গেছে, ক হয়ে গেছে। তাহলে আপনারা এটা ভাঙ্গান, বাগদান, এটা ভাঙ্গান। আর এটা ভাঙালে হচ্ছে নিযন্ত, এটা ভাঙালে কি পাই, এটা ভাঙালে এরকম পাই, নিচ যোগ অন্ত, হয়ে গেছে কি নিযন্ত। এটাকে ভাঙ্গাই, যদি বলি ষড়যন্ত্র, ষড়যন্ত্র, এটাকে বাঙালি কি পাই, শট, শট যোগ যন্ত্র,
ষড়যন্ত্র। এটাকে যদি ভাঙি তদন্ত, 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 এটাকে বাঙালি কি পাই? তৎ যোগ অন্ত, হয়ে গেছে কি তদন্ত। এটাকে যদি ভাঙি তাহলে দেখেন সুবন্ত, এটাকে বাঙালি কি হবে? সুপ, সুপ প্লাস অন্ত, হয়ে গেছে কি সুবন্ত। তাহলে আমরা বলতে পারি যে গজর ও দপ থাকলে কি হয়ে যাবে? কচট ত প হয়ে যাবে। শিরিন আক্তার, হ্যাঁ ঠিক হয়েছে, দিক যুগ অন্ত, কিন্তু নিচে একটা হস চিহ্ন দিয়ে দিবেন, হস চিহ্ন। হস চিহ্ন না দিলে হবে না, হস চিহ্ন দিতে হবে। হস চিহ্ন মানে কি? ওই যে নিচে একটু ছোট টান, তার মানে কি এখানে কি নাই? অ নাই, অ নাই। যেমন দেখেন এখানে আমি লিখলাম বল, এখানে লিখলাম হচ্ছে বল, নিচে একটা হস চিহ্ন দিলাম। তো দেখেন হস চিহ্ন কাকে বলে? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে মনে মনে কি আছে? একটা ও আছে। যদি ক বলি, খ বলি, গ বলি, ক নিচে কি আছে? একটা ও আছে। খ নিচে একটা ও আছে। গ নিচে একটা ও আছে। তার মানে এটা উচ্চারণ যদি বলি বল, এটা সঠিক উচ্চারণ কি? বলো। আর এইখানে হস চিহ্ন দেওয়ার কারণে এখানে কি অ চিহ্নটা অ নাই, তাহলে এটা উচ্চারণ কি? বল, বল। আর যদি এই হস চিহ্ন না দেয় উচ্চারণ কি হয়ে যাবে? একটা উকার হয়ে যাবে। তাহলে উচ্চারণ কি হয়ে যাবে? বলো। তাহলে দেখেন এখানে হস চিহ্নটা আমার দেওয়াই লাগবে। যদি হস চিহ্ন না দেন সিনথিয়া, সিনিয়া, জান্নাত, তো এই উচ্চারণ এমন হয়ে যাবে। দেখেন আপনি যে এরকম লেখছেন বাঘ, বাঘ যোগ দান, এখানে কি হস চিহ্নটা যদি আমি না দেই তাহলে কেটে দিবে। হস চিহ্ন না দিলে এটার উচ্চারণ এমন হয়ে যায় যে বাকো, বাকো যোগ দান, হয়ে গেছে কি বাগদান। মানে হস চিহ্ন না দিলে এখানে একটা ও ওকার যোগ হয়ে যাবে। এই জন্য হস চিহ্নটা আমার দেওয়াই লাগবে। আশা করি বুঝতে পারছেন। নবনীতা দাস সেম ভুল করেছেন, যাই হোক একটা হস চিহ্ন দিয়ে দিবেন, হস চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখেন এবার আমরা আসি 4 নম্বর রুলস। রুলস নাম্বার 4 নম্বর রুলস হচ্ছে এরকম, উম, ইয়, দন্তন্য, মধ্যন্য, অনুস্বর, এগুলি থাকলে কি হয়ে যাবে? ম হয়ে যাবে। এগুলি থাকলে কি হয়ে যাবে? ম হয়ে যাবে। উম, ইয়, দন্তন্য, মধ্যন্য, অনুস্বর, এগুলি কোন শব্দের মধ্যে থাকলে সেগুলি কি হয়ে যাবে? ম হয়ে যাবে। যেমন যদি বলি এরকম সংবাদ, সংবাদ, এটাকে বাঙালি কি পাই? সমযোগবাদ, হয়ে গেছে কি সংবাদ। যদি বলি এরকম বলি, যদি বলি সংশয়, হয়ে যাবে কি সম, সমযোগ, সমযোগ শয়, হয়ে গেছে কি সংশয়। তো এরকম করে আপনারা ভাঙ্গান সংখ্যা। এরকম করে ভাঙ্গান হচ্ছে সঙ্গীত, ভাঙ্গান হচ্ছে সন্তান, ভাঙ্গান হচ্ছে সংযোজন, ভাঙ্গান হচ্ছে সংশোধন। এবার ভাঙ্গান দ্রুত করেন, দ্রুত ভাঙ্গান হচ্ছে স্বয়ং, স্বয়ং বরা, বরা, এটা অনুস্বর কিন্তু, হ্যাঁ। ভাঙ্গান হচ্ছে সংখ্যা, এগুলি ভাঙ্গান। এমডি হাসান আলী সমযোগ খা, হ্যাঁ সংখ্যা, কিন্তু ওই যে বললাম হস চিহ্নটা একটু দিয়ে দিন,
শিরিন আক্তার, হ্যাঁ সমযোগ খা সংখ্যা, খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সংশোধন, সমযোগ শোধন, হ্যাঁ হয়েছে, কিন্তু হস চিহ্নটা একটু দিয়ে দিয়েন কষ্ট করে। তাসমিয়া, তাসমিয়া লিখেছেন হচ্ছে সংখ্যা, হ্যাঁ সমযোগ সংখ্যা সোম, তারপর হচ্ছে শেখ সাইদ সমযোগ গীত, সমযোগ তান, সমযোগ যোজন, সমযোগ শোধন, স্বয়ং যোগ বরাক, স্বয়ং যোগ বরা, হারে এটা আপনি মানে বুঝতে পারেন নাই, এটা হচ্ছে স্বয়ং স্বয়ং ব বৈষ্ণবিকা রা, আমার লেখা একটু বেশি স্পেশাল, এই জন্য আসলে বুঝতে পারেন নাই। যাই হোক, আতিয়া আনিশা লিখেছেন সঙ্গীত, সন্তান, সংযোজন, গুড, অনেক 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 ধন্যবাদ আপনাকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো যারা জয়েন করেছেন সবাইকে অ্যান্সার করার জন্য মানে অনুরোধ করছি, মানে সবাই। তাসমিয়া সঙ্গীত, হ্যাঁ হয়েছে সঙ্গীত। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এটা বুঝার জন্য। যাই হোক, 4 নম্বর রুলসটা তাহলে আমরা মোটামুটি পারি। এবার 5 নম্বর একটা রুলস আছে, দেখেন কোন শব্দের মধ্যে যদি দয় ধয় এরকম দয় ধ থাকে, মানে এটাকে ভাঙাইলে এরকম পাই দ প্লাস ধ। কোন শব্দের মধ্যে যদি দয় ধ থাকে, এই প্রথম দটা এই পরের দ, এই পরের দটা কি হয়ে যাবে? হ হয়ে যাবে। পরের দটা কি হয়ে যাবে? হ হয়ে যাবে। তাহলে আমি যদি এরকম বলি যে পদ্ধতি, তাহলে এটা ভাঙালে কি হবে? ভাঙালে এরকম পাবো পদ যোগ হতি, পদ যোগ হতি, পরের দটা হ হয়ে গেছে। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি দয় দ থাকে, তাহলে এই পরের এটা ভাঙালে এরকম পাই দ প্লাস দ, এই পরের দটা ভাঙালে কি হয়ে যায়? হ হয়ে যায়। যদি এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা এটা একটু বলেন। উদ্ধার, এটা আমাকে ভাঙায় দেখান কি হবে উদ্ধার। নবনীতা দাস, সঙ্গীত, সন্তান, সংযোজন, সংশোধন, স্বয়ংবরা, অনেক অনেক ধন্যবাদ। শারমিন খানম, আপনাকে অনেক ধন্যবাদ। শিরিন আক্তার, ধন্যবাদ। তো এই কয়েকজন, আপনারা বাকি যারা আছে আপনারা একটু কষ্ট করে আমাকে একটু অ্যান্সারটা দেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পেরেছেন। দেখুন দেখেন উদ্ধার, এই উদ্ধার এটা একটু ভেঙে দেখান। উদ্ধার, উদ যোগ হার, হ্যাঁ শেখে সাইদ বলেছে যে উদ যোগ হার, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। তাসমিয়া, ঈদ যুগ হার না উদ যুগ হার। যে নবনীতা দাস, উদ যুগ হার, হ্যাঁ হয়েছে সবারই। তো দেখেন এবার 6 নম্বর রুলস দেখেন। 6 নম্বর রুলসটা হচ্ছে এরকম, কোন শব্দের শেষে, কোন শব্দের শেষে দেখেন মধ্যস্ব ট, এই যে মধ্যস্ব ট, আর যদি এরকম থাকে মধ্যস্ব ঠ, এরকম থাকে। তো দেখেন কোন শব্দের শেষে মধ্যস্ব ট, মধ্যস্ব ঠ যদি থাকে, তাহলে এই টটা, এই দেখেন এই টটা কি হয়ে যাবে? ত হয়ে যাবে। আর এই ট, যে এই যে বড় ঠ, এটা কি হয়ে যাবে? থ হয়ে যাবে। মানে কোন শব্দের শেষে মধ্যস্ব ট আর মধ্যস্ব ঠ যদি এরকম করে যুক্ত থাকে, তাহলে কি হয়ে যাবে? এই যে টটা, শেষে টটা, এটা ত হয়ে যাবে, আর এই যে ট সেটা কি হয়ে যাবে? থ হয়ে যাবে। তাহলে দেখেন এটা কেমন হবে? যদি বলি এরকম বৃষ্টি, বৃষ্টি, তাহলে এটাকে ভাঙালে কি হবে? ভাঙালে এরকম হবে বৃ মধ্যস্ব বৃষ যোগ টটা কি জাস্ট কি তি হয়ে যাবে। আর যদি এরকম বলি ষষ্ঠ, তাহলে এটা ভাঙালে কি হবে? ষষ্ঠ যোগ থ হয়ে যাবে, ষষ্ঠ যোগ থ।
থ হয়ে যাবে কি ষষ্ঠ, বৃষ্টি, বৃষ যোগ তি, আর কি হয়ে যাবে ষষ যোগ থ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। লাস্ট নিয়ম হচ্ছে ব্যঞ্জন সন্ধির লাস্ট নিয়ম হচ্ছে এটা। লাস্ট নিয়মটা হচ্ছে দেখেন কোন শব্দের মধ্যে যদি এরকম ডেঞ্জার থাকে, ডেঞ্জার ডেঞ্জার এই 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 এইরকম একটা চিহ্ন, দেখেন এটা হচ্ছে ডেঞ্জার চিহ্ন। কোন শব্দের মধ্যে যদি এই ডেঞ্জার চিহ্নটা থাকে তাহলে মনে করবেন যে কি কোনো নিয়ম কাজে আসবে না। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা অবশ্যই বুঝি বিপদ, বিপদ চিহ্ন। তো দেখেন আমি এটা বলতেছিলাম বিপদ জাল, দেখেন বিপদ জাল, বরকার জায়গায় জাল ও জাল। তো একটু আগে স্যার আমি বলছি ডাবল ব্যঞ্জন থাকলে যদি জয় জ থাকে, দেখেন কোন শব্দের মধ্যে যদি বলছিলাম যদি এরকম জয় জয় মানে জ প্লাস জ থাকে, প্রথমটা কি করবে? প্রথমটা উঠে যাবে, তার জায়গায় খণ্ডত্ব বসবে। কিন্তু দেখেন এই শব্দটা লিখলাম বিপদ জাল, মানে আবার যদি ভালো করে লিখি সেটা হচ্ছে বিপদ জাল। এখন দেখেন কোন শব্দের শুরুতে যদি বিপ থাকে, বিপ এই বিপ কথাটা থাকে, তাহলে মনে বিপ মানে ডেঞ্জার বুঝাইতেছে। বিপদ দ্বারা কি বুঝাইতেছে? ডেঞ্জার বোঝাচ্ছে, মানে বিপদ বুঝাচ্ছে। যদি এরকম বিপদ বুঝায় তাহলে সেখানে বলবে কি বসবে? বিপদ যোগ জাল, কথাটা বসে যাবে বিপদ জাল, বিপদ জাল, বিপদ যোগ জাল হয়ে গেছে কি বিপদ জাল। তাহলে এখানে আর খণ্ডত্ব হবে না, মানে এরকম হওয়ার কথা ছিল বিপ খণ্ডত্ব, বিপদ যোগ জাল এমন হওয়ার কথা ছিল, কিন্তু এমন হবে না। এখানে খণ্ডত্ব হবে না, এখানে কি হয়ে যাবে? দয় বসে যাবে। কারণ এই যে ডেঞ্জার চিহ্ন এটা কোনো নিয়ম মানে না, অর্থাৎ কোনো শব্দের শেষ শুরুতে যদি বিপ কথাটা থাকে তাহলে সেখানে দ বসে যাবে, বিপদ জাল। তো দেখেন আমাদের ময়মনসিংহের একটা হচ্ছে গল্প বলি। ময়মনসিংহের এক মেয়ে ঢাকায় বিয়ে হয়েছে, তো হচ্ছে সে তার বাচ্চা মানে একটা বাচ্চা হয়েছে, এখন গ্রামে গেছে, গ্রামে গিয়ে বলতেছে কি যে তার বাচ্চাকে বলতেছে, এখন সে ঢাকায় আসে, ঢাকা আসার পরে এখন শুদ্ধ ভাষা শিখছে। এখন বাড়িতে গিয়ে বলতেছে যে বাবু বাবু ওখানে যেও না, ওখানে কি আছে? হাপ আছে। তার মানে কি এই যে ওখানে কি আছে? বিপদ আছে, বিপদ বিপদ। তো এখানে কি বসবে? বিপদ চিহ্ন বিপদেই বসে যাবে, দয় বসে যাবে, এখানে খণ্ডত্ব হবে না। এখন দেখেন এই বিসর্গ সন্ধির লাস্টে যে নিয়মটা সেটা হচ্ছে নিপাতনে, নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ কি সন্ধি? নিপাতনে সিদ্ধ হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন ব্যঞ্জন সন্ধিতে কোশ্চেন আসলে এখান থেকে আসবে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো নিপাতনে সিদ্ধ, নিপাতন জিনিসটা কি? নিপাতন জিনিসটা হচ্ছে স্যার, নিপাতন বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে কোনো নিয়ম মানে না, মানে গাঢ় তেরা। বাংলা ব্যাকরণে কিছু টপিক আছে গাঢ় তেরা, এগুলি কোনো নিয়ম মানবে না, সেটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ ব্যঞ্জন সন্ধি। 10টা ওয়ার্ড আছে, 10টি ওয়ার্ড। এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বারবার কোয়েশ্চেন, যে কোনো গভর্নমেন্ট পরীক্ষাতে যত কোয়েশ্চেনই আসুক, এই সন্ধি থেকে কোয়েশ্চেন আসলেই আপনার এই হচ্ছে নিপাতনের বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এখান থেকে কোয়েশ্চেনটা আসবে। এই 10টি ওয়ার্ড এটা মনে রাখার একটা ছন্দ বলতে আমি বলি যে এটা বলে এরকম লিখে, ছন্দটা লিখে লিখলে ভালো, যে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে, তাদের বয়স যখন ষোড়শ, বৃহস্পতিবার
গোষ্পদ গেল, কিন্তু আশ্চর্যর বিষয় তাদের বাবা মা পতঞ্জলি কিছুই জানে না। তো দেখেন এটা একটা গল্প, এই গল্পটা মনে রাখলে কি করতে পারবো, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির আরে তো দেখেন এই যে গল্পটা, যে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে, তাদের বয়স যখন ষোড়শ, বৃহস্পতিবার গোষ্পদ গেল, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের বাবা মা পতঞ্জলি বনস্পতি কিছুই জানে না। যাই হোক, এটা একটা গল্প। এই গল্পটা হচ্ছে এমন টাইপের গল্প যে হচ্ছে, হ্যাঁ, তস্কর মানে কি, তস্কর নামে হচ্ছে এক ছেলে, তস্কর হচ্ছে ছেলে, এই যে তস্কর, মনীষা পরস্পর একাদশ, তারপর হচ্ছে ষোড়শ, তারপর হচ্ছে বৃহস্পতিবার গোষ্পদ, আশ্চর্য, তাদের যে পতঞ্জলি বনস্পতি, এই 10টা শব্দ, এই কয়টা শব্দ, 10টা শব্দ, এই 10টি শব্দ কোন শব্দে, মানে এটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। গল্পটা হচ্ছে তস্কর নামের ছেলে, দেখেন এখানে বলছি আমি যে তস্কর ছেলে, আর মনীষা মানে কি মেয়ে। তোর নাম একটা মুভি আছে, অনেকে মনে দেখেছেন এই মুভিটা, তোর নাম, মেবি মানে ওই টিনেজের যে রিলেশনশিপের যে নিয়ে আর কি মুভিটা, তোর নাম না জানি কি, এটা তো বড় দেখা যাচ্ছে এখন, মনে হয় একটু বড় হয়েছে। এই তো দেখেন, এই তস্কর ও মনীষা, মানে তস্কর ছেলে আর মনীষা মেয়ে, দুইজন মনে করেন একই স্কুলে পড়ে। তো তস্কর মানে ছেলে আর মনীষা মানে কি মেয়ে। তো ক্লাস 7-8 থেকে আর কি রিলেশনশিপে তারা, তো পরস্পর তারা রিলেশনশিপ চলতে আছে। তো পরস্পর একাদশ শ্রেণী, তারা যখন ইন্টারমিডিয়েটে গেল, একাদশ শ্রেণীতে উঠছে, তখন তাদের বয়স হয়েছে কত, ষোড়শ মানে 16। বৃহস্পতিবার আচ্ছা, মনীষা তস্করকে বলতেছে, হ্যাঁ লুকায় লুকায় প্রেম করতে ভালো লাগে না, চলো পালায় যাই। তো বৃহস্পতিবার কি করলো, এই তস্কর মনীষা দুইটাই কি করলো, হোস্টেল থেকে পালায় গেল। কোথায় গেল, বৃহস্পতিবার তারা গোষ্পদ গেল, গোষ্পদ মানে মন্দিরে গেল, কি করার জন্য, বিয়ে করার জন্য। এখন তারা আর প্রেম করতে ভালো লাগছে না, লুকায় লুকায় এখন তারা কি করবে, বিয়ে করে ফেলবে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের বাবা মা, মানে এই তস্কর ও মনীষার বাবা মা কে ছিল, পতঞ্জলি ও বনস্পতি, এই ব্যাপারে কিছুই জানে না। এখন আমার কথাটা হচ্ছে, কেউ যদি বিয়ে করতে যায় এরকম করে লুকায় লুকায়, কেউ কি বলবে যে আম্মা আমি বিয়ে করতে যাচ্ছি, বা বাবা আমি বিয়ে করতে যাচ্ছি, যাবে না। যাই হোক, এই গল্পটাই, যে এই তস্কর মনীষার এই গল্পটাই, মানে আমি এখানে লিখে দিলাম। এই গল্পটার মধ্যে 10টা ওয়ার্ড দেখেন আন্ডারলাইন করে দিচ্ছি রেড কালার দিয়ে। এই 10টা ওয়ার্ডেই হচ্ছে কি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
কোয়েশ্চেন চলে আসবে তস্কর মনীষা পরস্পর একাদশ, এগুলি তস্কর মনীষা পরস্পর একাদশ, বৃহস্পতিবার ঘুষপথ, পরে ষোড়শ আশ্চর্য, পতঞ্জলি বনস্পতি, এই 10টা দেখেন এখানে 1 2 3 4, তারপর কত 5 6, তারপরে হচ্ছে 7 8 9, এই 10, এই 10টি শব্দ। দীপদাস দেখা যায় এখন, আশা করি দেখা যাচ্ছে। সাইমারা ঢাকা উত্তর বাউনিয়া থেকে, ধন্যবাদ। ভাই শেষ করে দে। তো আসসালামু আলাইকুম, আপনারা যারা এত সময় ক্লাসটি করেছিলেন কেমন হলো ক্লাসটি একটু কমেন্টসে জানিয়ে দেন। স্যার কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করিয়ে দিয়েছে আজকে, আর আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করিয়েছে। আমি কিন্তু সব দেখছিলাম ওখান থেকে। তো ক্লাসটি যেহেতু আমাদের আজকে বাংলার একদম ফার্স্ট ক্লাস ছিল, একদম বেসিক থেকে ধরে ধরে ভেঙে ভেঙে করিয়েছে স্যার। আর প্রিভিয়াস অনেকগুলা কোশ্চেন কিন্তু আজকে আপনারা হয়তো মনে করেছেন আপনাদেরকে একটা প্র্যাকটিস, 2টা প্র্যাকটিস বা 3টা 4টা 5টা দেওয়া হয়েছে। এগুলা কিন্তু যে 5টা করে এরকম প্র্যাকটিস দেওয়া হয়েছে সবগুলো এক একটা কোশ্চেন। তার মানে হিসাব করলে দেখা যাবে আজকে 100-র উপরে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করেছেন, যেটা প্রিভিয়াস কোশ্চেন ছিল। তো ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টসে জানিয়ে দেন। ইসরাত ইমতিয়াজ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, আমাদের প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের এটা চলতেছিল। আর এই প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের যে অংশটুকু চলতেছে এটা তার একটা ক্লাস, তাই না? আর এই ক্লাসটি কেমন লাগলো, আপনারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আগে আপনাদের কাছ থেকে মতামত নিব, কারণ নেক্সট আপনাদের যেই ক্লাসগুলো হবে সব আমাদের সালমান স্যারই নিয়ে থাকবে। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের ভর্তি হয়েছেন অলরেডি, তারা কিন্তু দেখছেন যে আমাদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে। আমি যেমন ইংলিশের ক্লাসগুলো রেগুলার আমিই নিব। আমি চাচ্ছি আমাদের কোর্সে যে টিচার্স গুলা থাকবেন সাধারণত তারা ফিক্স থাকবেন, অর্থাৎ আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্যারালাল ভাবে প্রতিটি টিচার ক্লাস নিতে থাকবে। এটা হচ্ছে মেইন বিষয়, যে যেই বিষয়ের এক্সপার্ট সে সেই বিষয়ের ক্লাস নেবে। আর স্যার কিন্তু অত্যন্ত জনপ্রিয়, স্যার খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে ক্লাসটি নিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারাও অনেকেই কমেন্টস করছে। সাইমারা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। সিনিয়া জানাত আলহামদুলিল্লাহ যেটুকু করছি ভালো ছিল খুব, থ্যাংক ইউ। হাবিব ওয়াহিদ বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সাজ্জাদুল ইসলাম বলছে 100%। শেখ আবু সাইদ মেবি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এনজি নির্মল রয় বলছে ভালো। ওমর ফারুক দারুন স্যার, থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার বলছে স্যার উদাহরণ দিয়ে লেখেন। ওকে ঠিক আছে, সমস্যা নেই, এই অংশগুলো করা হবে। ওয়াহিদা নজরুল বলছে স্যার অনেক 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 ভালো, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মহসিন আক্তার বলছে স্যার অনেক ভালো, থ্যাংক ইউ। কোর্স ফি কত টাকা? আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে। আমাদের প্রাইমারি যেটা প্রাইমারি আরেকটা আমরা নিবন্ধন বলি, যেটাকে এনটিআরসি বলা হয়, প্রাইমারি সার্কুলার কিন্তু এই মাসের শেষের দিকে হয়ে যাবে। এটা একটা গুড নিউজ, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আরেকটা হচ্ছে আমাদের 11 থেকে 20 গ্রেড, যেটা এই যে কোর্সগুলো চলতেছে, এই 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধন সবগুলা ব্যাচেরই কিন্তু ক্লাস এখন শুরু হয়েছে। সবগুলাই মিনিমাম 2 বার করে ক্লাস হবে, অর্থাৎ এই যে এখন যে আপনারা ক্লাস করতেছেন এটা শেষ হওয়ার পরে আবার পুনরায় লাইভ শুরু হবে, তখন আবার পুনরায় হবে। আর আমাদের এই ব্যাচের কোর্স ফি কিন্তু 4000 টাকা। 4000 টাকা হচ্ছে আমাদের এই ব্যাচের কোর্স ফি, সঙ্গে 4টি হাইলাইটস ফ্রি, বা 4টা বই যদি আমরা বলি, কারণ আমাদের একটা বই হাইলাইটস এটা 100 পেজ প্লাস, অর্থাৎ একটা বই 100 পেজের বেশি, 110 পেজ, 115 পেজ, 120 পেজ। তার মানে 4টা বইতে প্রায় 500 পেজ হবে।
এই 500 পেজ যেটা বললাম যে 500 পেজের একটা বই সম্পূর্ণ ফ্রি আমাদের এই কোর্সে ভর্তি হলে, তবে 4000 টাকা হচ্ছে আমাদের রেগুলার ফি। আজকে আমি একটা অফার দিয়ে রেখেছিলাম যে আমাদের লাইভ ক্লাস অবস্থায় যারা ভর্তি হবে এখন, আজকে তাদের জন্য অনলি 1200 টাকা। আলটিমেটলি যদি আমি বলি 1200 টাকা বলছি, 1200 টাকা বলে আসলে আমি শুধুমাত্র এই বইয়ের ফিটা রাখতেছি, আর আমার টিচার্স পেমেন্ট সেটা কিন্তু আমার আলাদাভাবে যাচ্ছে, কারণ আমরা চাচ্ছি আপনারা আগে ভালোভাবে শিখেন, ভালো জায়গায় আসেন, ভালো কিছু শিখেন। যেহেতু বলছি, আর আমার কথা আমাদের যারা ইংলিশ ব্যাচে আছে তারা কিন্তু জানে যে আমি 50টা ক্লাসের কথা বলি, বাট ক্লাস হয়ে যায় 100, ক্লাস হয়ে যায় আরো বেশি। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না যে এই ব্যাচটা কিন্তু কোনো নির্ধারিত সময় ফিক্সড করা না। প্রাইমারি সার্কুলার দেবে, সার্কুলার দেওয়ার পরে চাকরির পরীক্ষার যেই দিন, অর্থাৎ যেই দিন পর্যন্ত পরীক্ষা না হবে, এটা যদি 1 বছর পরে হয় তাহলে 1 বছর পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এখন ভর্তি হচ্ছেন কোর্সে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে গিয়ে যে কোর্স শেষ হয়ে গেছে, পরীক্ষা 2 মাস পরে, এই মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় এর জন্য কিন্তু আপনার প্রস্তুতিটা আবার ঝিমিয়ে যায়। তো এই জন্য আমরা কি করব, অর্থাৎ পরীক্ষা আগায় আসুক বা পিছায় আসুক, আমাদের কোর্সটা নন স্টপ চলতে থাকবে। একবার শেষ হয়ে গেলে আবার শুরু থেকে শুরু হবে, যখনও শেষ হয়ে গেলে আবার শুরু থেকে আমরা রিভিশন শুরু করব। তো আজকে যদি ভর্তি হন 4000 টাকার এই কোর্সটি অনলি 1200 টাকায় ভর্তি হতে পারবেন। আর আমাদের অ্যাডমিশনের সিস্টেমটা আপনারা জানেন, 09702147735, এটাই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনি 1200 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবেন আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, আপনাকে সঙ্গে সঙ্গে আমরা গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, এইটা আপনি 1200 টাকা কি করবেন, সেন্ড মানি করবেন যারা আমাদের এই কোর্সটা এনরোল করবেন। এটা শুধুমাত্র তাদের জন্য এই 1200 টাকা যারা এখন আজকে লাইভ ক্লাস করেছেন, আমাদের লাইভ ক্লাস করে তারপরে আপনি এইখানে আমাদের কমেন্টস করবেন, এবং সেখানে যে স্যার লাইভ ক্লাসে এই অফারটি দিয়েছিলেন ক্লাস শেষে, এখন যেহেতু তুলনামূলক কম আমাদের সঙ্গে যুক্ত আছে, তো এই জন্য আমরা লাইভ ক্লাসটা রেখেছি, সমস্যা নেই। একজন বলছে সরি ভালো লাগলো, তবে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি শেষে 10টা ভেঙে সময় আবার দেওয়া হবে। ওকে, বই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে ভাইয়া, বইটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে। মারুফ যে বলেছিলেন সেটা বললাম, বই কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে দিব, আপনি জাস্ট 50 টাকা সার্ভিস চার্জ, কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে আপনি এটা নিয়ে নেবেন। আর এই 1200 টাকার মধ্যেই কিন্তু পাবেন এই অফারটা, শুধুমাত্র যারা ক্লাস দেখে এর পরে যারা নক দিবেন তাদের জন্য। ওকে, তো যাই হোক, আজকের মতো ক্লাসটি শেষ করব। সকলে এখন আমাদের সঙ্গে যারা ছিলেন আজ পর্যন্ত, এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই হয়তো আমরা ক্লাস শিডিউলটা আর একটু আগায় নিয়ে আসবো, এটা হয়তো আগামী মাস থেকে 8:30 থেকে হয়তো আমরা করে ফেলবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকেই ঘুমায়, অনেকে ঘুম পাড়ায়, কারণ আপনারা অনেকে এখানে আছেন যাদের আবার বেবি আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আগামীকাল সম্ভবত জিকের ক্লাস আছে, চমৎকার ক্লাস হবে। আপনারা সবাই সেম টাইম সেম প্লেসে অপেক্ষা করবেন, ইনশাল্লাহ ক্লাসটি পেয়ে যাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।